ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গুপ্ত ও স্বৈরাচারী লোকজন প্রশাসনের বিভিন্ন কাজ বাধাগ্রস্ত করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এদেরকে রুখতে ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ব্রিফিংয়ে বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের আয়োজন ক্ষমতাসীনদের। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত নেতাদের সঙ্গে লম্বা সময় ধরে চলে সৌজন্য সাক্ষাৎ। যমুনায় আলোচনা হয় প্রায় 2 ঘন্টা ধরে। এ সময় দেশ পরিচালনা সহ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারাও। কয়েকদিন আগে আমার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সাক্ষাৎ হয়েছিল। কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে উনারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস উনারা দেখেছেন যে কত অসহায়ের মতন উনারা ছিলেন। উনি বলছেন, উনি একজন সেই সরকারের উপদেষ্টা হিসেবে বলছেন, এবং উনি বলছেন সরকারের 60% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল। এখনো বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন বিএনপি মহাসচিব। জানান, স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চান তারাও। প্রশ্নের জবাবে তিনি বলেন, শরিকদের সঙ্গে আলোচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। বৈঠকের আনুষ্ঠানিকতায় আমন্ত্রিত নেতাদের সঙ্গে ছিল নৈশভোজের আয়োজনও। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনতে ভারতকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তির আওতায় এসব আবেদন করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে নয়াদিল্লি ইতিবাচক সাড়া দেবে বলে আশা করছে ঢাকা। অগ্নিগর্ভ জুলাই, বিক্ষোভের রঙে ছেয়ে যায় গোটা দেশ। ক্ষমতা টিকিয়ে রাখতে গুলি ছোড়ে সরকার, রক্তে রঞ্জিত হয় রাজপথ। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 2025 সালের 17 নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত পলাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার। সোমবার রাজধানীর ইস্কাটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। এটা রিসেন্টলি গেছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী না, দণ্ডিত অন্য পলাতক আসামিদেরও প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতকে একাধিক চিঠি দেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসামি যারা পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সকল চিঠি দেওয়ার প্রয়োজন আমরা চিঠি দিচ্ছি। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। বাংলাদেশের অনুরোধে ভারত সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়ন এবং নয়াদিল্লির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর ঢাকার। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা ও চোরাচালান বন্ধে সীমান্তে 109 কিলোমিটার কাঁটা তারের বেড়া নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
তবে এর সঙ্গে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্পর্ক নেই। অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। বিজিবি সদর দফতর পরিদর্শন করে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সংঘাত ও মাইন বিস্ফোরণের ঘটনায় প্রায়ই হতাহতের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এই অবস্থায় মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা ও চোরাচালান বন্ধে সীমান্তে 109 কিলোমিটারের কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব দিয়েছে সরকার। সোমবার বিকেলে বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর সঙ্গে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্পর্ক নেই জানিয়ে মন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন শনাক্তে যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে বিজিবিকে। মাদক চোরাচালান, তারপরে অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনও পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটারে। ভারত থেকে কাউকে প্রুশিন করতে দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশি নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করে যদি সেটা সত্যতা পাওয়া যায়, সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসবো। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে আবারও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি, তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে আইনানুগভাবে, সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করে তারা বলবে। কি ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না। বিজিবির কার্যক্রমের প্রশংসা করে সক্ষমতা বাড়াতে জনবল ও সরঞ্জাম বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন সালাউদ্দিন আহমদ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এমন সময় প্রধানমন্ত্রী প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এদিকে সরকার গঠনের পর প্রথমবারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবাসের সময় আরও থাকছে। পাহাড়ি ঢলের তোড়ে শেরপুরে ভাঙল বেইলি ব্রিজ, 3 জনকে জীবিত উদ্ধার। তিস্তার পানি বাড়ায় খুলে দেয়া হলো জলকপাট। উত্তর ও মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এখন গুম হওয়ার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাকস্বাধীনতা নিশ্চিত করেছে জুলাই বিপ্লব, আর রাজনৈতিক ঐক্য না থাকলে গণতন্ত্র বিরোধী শক্তির উত্থানের শঙ্কা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার সকালে রাজধানীর উত্তরায় আইইউবিটি ক্যাম্পাসে তরুণের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, সরকারের সমালোচনা করলেও এখন আর গুম হওয়ার শঙ্কা নেই। জুলাই সনদ, এটা নিয়ে সরকার বা সরকারি দল, সরকারের সাথে বিরোধী দলগুলো আলোচনা করে আরও যদি কিছু সেখানে কথা বলার থাকে, কিছু সংযোজন করা থাকে, সেটা করতে অসুবিধা কোথায়? সেটা করে যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো যে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের এক মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে সুরক্ষিত রাখা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার যে আশা দেখিয়েছেন তা বাস্তবায়নে সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান তিনি। গণতন্ত্র এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে, অর্থাৎ মহল বিশেষ এই দেশটাকে যারা ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশেও এখানে বসে আছে, যারা শহীদ জিয়াকে হত্যা করেছেন,
এখন সেসব সংবাদ আমরা দেখতে পাচ্ছি। কারা সেই হত্যাকারীদের জায়গা দিয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা খাতে নানা অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ তুলে ধরেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সমন্বিত শিক্ষানীতির মাধ্যমে নৈতিকতার মান যদি আমরা উন্নত করতে পারি, তাহলে নৈতিকতার মানের মধ্যেই মূল যে পরবর্তী জীবনের শিক্ষা সেগুলো বিস্তার লাভ করবে, সেখানে মাদকের প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। এ সময় এলোমেলো পরিস্থিতি থেকে উত্তরণের সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে বলে জানান তিনি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। জানাবো জুলাইয়ের দিনলিপি। শিক্ষার্থীদের ঘরে ফেরাতে রক্তাক্ত জুলাইয়ের 20 তারিখ দেশ জুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশনাও দেয়া হয় ওই দিন। তবে তাতেও রোধ করা যায়নি তারুণ্যের জোয়ারকে। দিনভর সংঘর্ষে নিহত হয় 26 জন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে ঘোষণা দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কেমন ছিল 24 জুলাইয়ের আজকের দিনটি জানাবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টের মাধ্যমে। 20 জুলাই 2024। গত কয়েকদিনের কমপ্লিট শাটডাউনে স্থবির গোটা দেশ, কিন্তু ছাত্র জনতার গণজোয়ারকে সামলাতে 20 জুলাই সারা দেশে কারফিউ জারি করে তৎকালীন সরকার। এদিন গণভবনে 14 দলের রুদ্ধদ্বার বৈঠকের পর ওবায়দুল কাদের সাফ জানান, কারফিউয়ের নিয়ম অনুযায়ী রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলি করা হবে। একই সঙ্গে আন্দোলন দমানোর কৌশল হিসেবে পরবর্তী 2 দিন সরকারি ছুটির ঘোষণা দেয় আওয়ামী সরকার। 20 তারিখের ঘটনা যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, তখন মিডিয়াতে আসলে সোশ্যাল মিডিয়া বলতে কিছু আমরা পাচ্ছি না। যেটা মেইন স্ট্রিম মিডিয়া, সেই মেইন স্ট্রিম মিডিয়াতে একটা কথাই বলা হচ্ছে যে কেউ ঘর থেকে বের হলে বের হবেন না, যদি বের হওয়া হয় তাদেরকে 144 বারবার করে এই ব্যাপারগুলোকে রিপিট করা হচ্ছে। অর্থাৎ একটা স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছিল রাজপথে যাকে দেখা হবে তাকে গুলি করা হবে। এই ধরনের যেই সহিংস প্রতিরোধ, সেই সহিংস প্রতিরোধ আসলে অভ্যুত্থান বা বিপ্লবকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে কারফিউ বলবৎ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন। যখন আমরা বুঝতে পারছিলাম যে হয়তো যোগাযোগ করাটা সামনে কঠিন হবে, তখন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমাদের এই কমপ্লিট শাটডাউনটা চলমান থাকবে। হাসিনা আসলে ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। সে যত সহিংস হচ্ছিল আন্দোলন তত বেশি দানা বাঁধে। সে যখন গুলি চালায় তখন দেখা যাচ্ছে যে আরও বেশি মানুষ গুলি খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসে। কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকলেও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। প্রথম আমরা 20 তারিখ কারফিউ ভেঙে মিছিল করেছিলাম। কারফিউ ভেঙে মিছিল চলা অবস্থায় সেদিন দুর্ভাগ্যজনকভাবে বিডিআর এবং পুলিশ সেখানে উপস্থিত হয়েছেন এবং প্রচণ্ড গোলাগুলি করেছিলেন। এদিন ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 26 জন নিহত হয়। বিক্ষোভ ও সংঘর্ষে রক্তাক্ত হয় নারায়ণগঞ্জ সহ আরো কয়েকটি জেলার রাজপথ। বুলেট ইনজুরি পেশেন্ট বেশি আসছিল। প্রথম দিকে আমরা পাচ্ছিলাম যে পায়ের দিকে গুলি, পরে আস্তে আস্তে এটা বডিতে বা মাথার দিকে আমরা বুলেট ইনজুরির পেশেন্টগুলো পাচ্ছিলাম। সুরতহাল করার জন্য পুলিশ সদস্য পাওয়া যাচ্ছিল না। হসপিটাল ডেথ হয়েছে তার দ্বিগুণ সংখ্যক আমরা পেয়েছি, কিন্তু ব্রড ডেড রাস্তায় মারা গেছে। এদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে কারফিউ। এই কারফিউ আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আমরা সকাল 10টা পর্যন্ত যেই কারফিউ আমরা বলবৎ রেখেছিলাম সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 16 থেকে 20 জুলাই 4 দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান 150 শতাধিক মানুষ। টানা 4 দিনের রক্তক্ষরণ আর কারফিউর মধ্যেও 20 জুলাই এই রক্তক্ষয়ী দিনটি প্রমাণ করে বুলেটের চেয়েও তীব্র হতে পারে তারুণ্যের অধিকার আদায়ের লড়াই। শত প্রাণের বিনিময়ে সেদিন যে প্রতিরোধের দেয়াল গড়ে উঠেছিল, তাই পরবর্তীতে তৈরি করে এক নতুন বাংলাদেশের ভিত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার পর মাদ্রিদ বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করল স্প্যানিশরা। 2 বছর আগে ইউরোপ জয়ের পর
এবার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বমঞ্চের মুকুট মাথায় তুলেছে স্পেন। গত 5 বছরে বয়স ভিত্তিক দল থেকে শুরু করে সিনিয়র পর্যায়ে নারী থেকে পুরুষ সব মিলিয়ে রেকর্ড 16টি আন্তর্জাতিক শিরোপা জিতেছে লা রোহারা। তবে ফুটবল দুনিয়া স্পেনের এই একচ্ছত্র আধিপত্যকে কোনো আকস্মিক রূপকথা নয়, বরং দীর্ঘমেয়াদী এক নিখুঁত পরিকল্পনার ফসল। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্বজয় প্রমাণ করে ফুটবল মানচিত্রে তাদের রাজত্ব কোনো ফ্লুক বা হঠাৎ পাওয়া ভাগ্য নয়, এর পেছনে রয়েছে নিখুঁত এক স্প্যানিশ মাস্টার ক্লাস। নারী এবং পুরুষ উভয় ফুটবলেই তারা এখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ফুটবল ইতিহাসে এমন অলরাউন্ড কীর্তি নেই আর কোনো দেশের। তৃণমূলে সঠিক বিনিয়োগ আর নিখুঁত কাঠামোর উপর ভর করেই আজ ফুটবল বিশ্বে স্পেনের এই একচ্ছত্র আধিপত্য। 2022 সালের ডিসেম্বরে লুইস দে লা ফুয়েন্তেকে যখন প্রধান কোচ করা হয়, অনেকেই তখন সংশয় প্রকাশ করেছিলেন, কিন্তু স্প্যানিশ ফেডারেশন জানতো তারা কি করছে। দে লা ফুয়েন্তে বছর জুড়ে কাজ করেছেন স্পেনের যুব একাডেমিগুলোতে। আজকের বিশ্বজয়ী ইয়ামাল কিংবা কুরবাসিদের তিনি চেনেন একেবারে শৈশব থেকে। তাই তো একাডেমি থেকে সিনিয়র দল খেলার ধরন আর দর্শন বদলে যায়নি একটুও। এই চেনা সিস্টেমেই মাঠে এনে দিয়েছে অবিশ্বাস্য ধারাবাহিকতা। একই সমান্তরালে স্পেনের নারী ফুটবলও পার করেছে এক নীরব বিপ্লবের দশক। মাত্র 10 বছর আগেও যেখানে মেয়েদের নিজস্ব যাতায়াত খরচ দিয়ে বিনা পারিশ্রমিকে খেলতে হতো, সেখানে লা মাসিয়া সহ স্পেনের শীর্ষ একাডেমিগুলো মেয়েদের জন্য তৈরি করেছে বিশ্বমানের সুযোগ সুবিধা, যার ফলশ্রুতিতে 2023 সালের বিশ্বকাপ জয়ের পর 2024 এবং 2025 সালে টানা নেশনস লিগ ঘরে তোলে স্পেনের নারীরা। এই বিশ্বকাপে স্পেনের জালে বল জড়ানো তো দূরের কথা, পুরো টুর্নামেন্টে তাদের গোল পোস্টে 10টা অন টার্গেট শট নিতে পেরেছে প্রতিপক্ষ। 19 বছরের ইয়ামাল কুরবাসি কিংবা 23 বছরের সালমারা কেবল বর্তমানেরই সেরা নন, তারা স্পেনের ফুটবলকে আগামী 1 দশক শাসন করার জ্বালানি যোগাচ্ছেন। টানা 38 ম্যাচে অপরাজিত থাকা স্পেনের এই জয়রথ এখন অনুসরণীয় হতে পারে অনেকের জন্যই, কারণ পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী আর নিখুঁত হয়, তার সাফল্য কেবল সময়ের ব্যাপার মাত্র। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দেখছেন প্রবাস সময়, সঙ্গেই থাকুন। 9তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। সোমবার পূর্বাঞ্চলের জলশুনিতে অভিযান চালিয়ে বিপুল আর্থিক অসঙ্গতির তথ্য পায় সংস্থাটি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে জব্দ করা 18 কোটি টাকার 2টি ফ্ল্যাটে মিলেছে দুর্নীতির নানা আলামত। 40 কোটি টাকার অবৈধ সম্পদ ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2025 সালে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। তারা যাতে সম্পদ বিক্রি করতে না পারেন সেজন্য সংস্থাটির আবেদনে জব্দের আদেশ দেন আদালত। জব্দ তালিকায় থাকা জলছিড়ি প্রকল্পের 9তলা ভবন নিয়ন্ত্রণ নিতে সোমবার সকাল থেকে কাজ শুরু করে দুদক, যেখানে আসবাবপত্র সহ আর্থিক লেনদেনের বিপুল তথ্য মেলে। ইনভেন্টরি লিস্টটা চলছে, ওখানে যতদূর জানা গেছে ওখানে বিপুল পরিমাণ ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে এবং কিছু আর্থিক তথ্য পাওয়া গেছে, যা হয়তো পরবর্তীতে আমাদের ইনভেন্টরি লিস্টটা শেষ হোক হয়তো আপনাদের জানানো যাবে বা যেগুলো তদন্ত কাজে সহায়তা করবে বলে আমরা মনে করছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে 18 কোটি টাকার 2টি ফ্ল্যাট 2 দিন অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, যেখানে দুর্নীতির নানা আলামত সহ 260 ধরনের সামগ্রী মিলেছে। সাইফুজ্জামান জাবেদের ওখানে 2টি ফ্ল্যাট ছিল, এখানে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, এগুলো থেকে প্রায় 260 আইটেমের বেশি ওখানে ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9 দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর এসএবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়, পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপি জানায় 2020 সালে পল্লবী থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে একই মামলায় আদালত থেকে জামিন পান শাহেদ, তবে পরবর্তী আইনি প্রক্রিয়ায় জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। করোনা মহামারীর সময় রিজেন্ট হাসপাতালকে ঘিরে আলোচিত নানা অভিযোগের পর একাধিক মামলায় গ্রেফতার হন শাহেদ।
পেশাজীবী হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মতো কর্মদক্ষতা এবং ন্যায়পরায়ণতা অনেক আইনজীবীর মধ্যে অনুপস্থিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত শফিউর রহমান মিলনায়তনে সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কথা বলেন বিচারপতি। এ সময় আপিল বিভাগের অন্য বিচারপতি সহ উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন সহ সমিতির সদস্যরা। ডেপুটি স্পিকার বলেন, 1/11-এর সময় গণতন্ত্রকে ধ্বংস করার যে চেষ্টা কুশীলবরা করেছিল সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জমির উদ্দিন সরকার। আইনমন্ত্রী বলেন, জমির উদ্দিন সরকারের মতো পরিমার্জিত, পরিচালিত এবং প্রজ্ঞাবান রাজনীতিক খুবই কম। তার জীবন অনুসরণে তরুণ আইনজীবীদের পরামর্শ দেন আইনমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিমস্টেকভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। অন্যদিকে সার্কের সঙ্গে বিমস্টেকের তুলনা বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জোটের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7 দেশের আঞ্চলিক জোট বিমস্টেককে ঘিরে নতুন কূটনৈতিক গুরুত্ব বাড়ছে। 3 দশক পেরিয়ে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং রোহিঙ্গা সংকটের মতো আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর সমন্বয়ই জোটটির সামনে বড় চ্যালেঞ্জ। সোমবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সেমিনারে বিমস্টেকের মহাসচিব বলেন, 2 সংস্থার উদ্দেশ্য ও কার্যক্রম ভিন্ন হওয়ায় সার্কের সঙ্গে বিমস্টেকের তুলনা বিভ্রান্তিকর। রাজনৈতিক জটিলতার বাইরে থেকে বাস্তবভিত্তিক সহযোগিতাকে অগ্রাধিকার দিয়ে সংস্থাটিকে আরও গতিশীল করার কাজ চলছে বলেও জানান তিনি। Comparison between BIMSTEC and SARC is misleading and misplaced, and it hurts the interest of BIMSTEC, and it's unfair to BIMSTEC to compare it with SARC. Please look at BIMSTEC as a independent entity, not in the context of SARC. আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, বিমস্টেককে কার্যকর করতে সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। Our discussion only focuses on about this infrastructure connectivity and about this security. So that's kind of a dilemma we are facing while we are talking about these 3 decades of BIMSTEC. The geographical reality of South Asia and the persistence of political and security problems. We may not like it, but these problems are there and they often stymie efforts for regional integration. প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন। Truly hope that the BIMSTEC framework, the international pressure needed for the safe and dignified repatriation of Rohingya refugees. Regional prosperity can only be sustained in an environment of peace, security and resilience. সার্ককে পুনর্জীবিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সার্ক ও বিমস্টেককে প্রতিদ্বন্দ্বী নয়, বরং আঞ্চলিক সহযোগিতার পরিপূরক প্ল্যাটফর্ম হিসেবে দেখছে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে এবার রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় ঐক্যের নেত্রীরা। সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তারা বলেন, পুরনো সংবিধান বহাল রেখে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়। জুলাইয়ের আকাঙ্ক্ষা পাশ কাটিয়ে গেলে পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন জোট নেত্রীরা। 2 বছর হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থানের, কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে প্রাণ দিয়েছিলেন ছাত্র জনতা, তার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তর্ক বিতর্ক। দেখিয়ে দিয়েছে আমাদের। সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 11 দলীয় ঐক্যের নেতৃত্বের আলোচনা সভায় দাবি ওঠে জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধানের রূপরেখা প্রণয়নের। বর্তমান সংবিধান বহাল রেখে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়, এমন দাবি করে বিএনপির সমালোচনা করেন জোট নেত্রীরা। বাংলাদেশে যেদিন জনগণের সরকার আসবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।
এই সংবিধান এখন এই রাষ্ট্রের জন্য এই সংবিধান বাতিল করা, এই সংবিধান সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো যদি শুধু তাদের দলীয় এজেন্ডাই বাস্তবায়ন করে এখনো, তাহলে তো আমাদের এটা বলতে হবে যে যেই সরকারটা এখন ক্ষমতায় আছে তারা জনবিচ্ছিন্ন সরকার। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে রাজনৈতিক হিসাব নিকাশ জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তারা। জুলাই সনদকে বলে অবৈধ, জুলাই সনদ অধ্যাদেশকে বলে অবৈধ। জুলাই সনদ অবৈধ হলে এই সরকারও অবৈধ, এই সরকারের সমস্ত মন্ত্রী অবৈধ। অবিলম্বে সংসদে যে আপনারা সংশোধন কমিটি করেছেন তা বাতিল করুন। সংবিধান সংস্কার পরিষদ যেটা জুলাই সনদে আছে সেটা গঠন করুন। জুলাই বিপ্লব আমাদের এমনই একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে যে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে কি করতে হবে? জুলাই জাতীয় সনদ বাস্তবায়নটা এখন আমাদের সময়ের দাবি। এ সময় জুলাই শহীদদের প্রতি সুবিচার নিশ্চিত করার দাবি জানান জোট নেত্রীরা। যখন আমরা দুর্নীতিমুক্ত। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহেম দায়িত্ব নিয়ে জীবনযাত্রার ব্যয় কমানোর ঘোষণা। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করলেন লেবার নেতা। জীবিত উদ্ধার করা হয়েছে শিশুসহ ৩ জনকে। বৃষ্টি ও ঢলে লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি, পৌঁছেছে বিপদসীমার কাছাকাছি। পরিস্থিতি সামাল দিতে খুলে দেয়া হয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাট। নদী তীরবর্তী এলাকায় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড়ি ঢলে পানির তোড়ে ভেঙে গেছে বেইলি ব্রিজ। সোমবার দুপুরে 2 শিশুসহ 3 জনকে নিয়ে ভেঙে পড়ে শেরপুরের চেল্লাখালী নদীর দক্ষিণ সন্ন্যাসী ভিটা নয়াপাড়ার ব্রিজটি। এ সময় তারা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করে, স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে। মেঘালয়ের ভারী বর্ষণে নেত্রকোনায় বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। ভোরে কলমাকান্দা সীমান্তের গজারমারি এলাকায় পানি ঢুকে একটি বিদ্যালয়ের একাংশ ভেঙে যায়। সোমেশ্বরী শাখার উবদাখালী ডাকবাংলো পয়েন্টেও পানি বেড়েছে। উজানের ঢল আর বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি। ডালিয়া পয়েন্টে ওঠানামা করছে পানি। এরই মধ্যে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। আবহাওয়া অফিস বলছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগ ছাড়া আর বাকি যে 7টা বিভাগ আছে সব বিভাগের জন্যই ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছি, পাশাপাশি বলেছে যে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। 23 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সাতক্ষীরার কালীগঞ্জে 3য় শ্রেণীর শিক্ষার্থী হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে সন্দেহভাজন একজন গৃহবধূ নিহত হয়েছেন। পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার সকালে ফারজানা নামের ওই শিশুটি স্কুলে যায়, তবে বিদ্যালয় ছুটি হওয়ার পরও সে বাড়ি ফিরে না। এই আশায় স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে বিষয়টি কালীগঞ্জ থানায় জানানো হয়। এক পর্যায়ে সন্ধ্যায় ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়ের বাড়িতে লাইট জ্বললেও বাড়িটি বাইরে থেকে তালা দিয়ে রাখা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে অভিযুক্তদের আলমারির ড্রয়ার থেকে ফারজানার হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা অভিযুক্ত সুমাইয়াকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়াইলে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার বিকালে সদর উপজেলার পাঁচুরিয়া পাড়ায় এই ঘটনা ঘটেছে। পরিবার জানায়, বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু জান্নাতুল। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী রবিউলের ঘরের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 5 বছর বয়সী জান্নাতুলকে মৃত ঘোষণা করেন। অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায় রবিউল। আগস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরুতে শাহজালালের 3য় টার্মিনাল পরিচালনায় চুক্তি হতে পারে জাপানের সঙ্গে, একথা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। এদিকে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, স্থল ও সমুদ্র সীমা জুড়ে পরিচালিত সব উড়োজাহাজের তথ্য শনাক্ত ও বিদেশি শিডিউল ফ্লাইটের চার্জ আদায় করতে পারছে সিভিল এভিয়েশন, যা প্রতি বছর 8% করে রাজস্ব বাড়াবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশের আকাশ এখন শতভাগ নিয়ন্ত্রিত। উড়োজাহাজ পরিচালনা, মনিটরিং কিংবা সীমানা ব্যবহারে বিদেশি উড়োজাহাজের চার্জ আদায় সবই সম্ভব হচ্ছে শাহজালাল বিমানবন্দরে স্থাপিত এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিএম এর মাধ্যমে। এতে বেড়েছে রাজস্বের পরিমাণ। প্রতি বছর সর্বনিম্ন 8% হারে আয় বাড়বে বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সোমবার বেবিচক আয়োজিত কর্মশালায় এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। বাংলাদেশের এটিএম এর যত রুট আছে, যত সার্ভিসগুলি আছে, কোন বিমানবন্দর কয়টা পর্যন্ত খোলা থাকবে, কোন বিমানবন্দরের সাথে কি কি ফ্যাসিলিটি আছে, এয়ারপোর্ট থেকে কত দূরে, কোন রুটে এটাতে যাওয়া যাবে, কি কি এখানে রিপোর্টিং পয়েন্ট আছে, সব কিছু কিন্তু আমার এআইপিতে থাকে এবং এই এআইপিটা আমরা টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট করি বা রিভাইজ করি। দিনব্যাপী কর্মশালায় নিরাপত্তা ইস্যুতে বেবিচক জানায় সম্প্রতি যাত্রী ও উড়োজাহাজের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ড্রোন পরিচালনা। সুরক্ষায় গুরুত্ব দিয়ে শাহজালাল বিমানবন্দরের জন্য এবছরই কেনা হবে এন্টি ড্রোন সিস্টেম। উই আর গোয়িং স্ট্রিক্টলি টু দ্য অ্যাক্টিভ মেজার নাও, যে এন্টি ড্রোন, আপনি ড্রোন উড়ালে আপনার ড্রোনটা আমরা শুট করে ফেলে দেব। সমাপনী আয়োজনে তৃতীয় টার্মিনাল নিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে জাপানের সঙ্গে চুক্তি হতে পারে। চালু হলে প্রাথমিক পর্যায়ে 25% ফ্লাইট পরিচালনা হবে তৃতীয় টার্মিনালে। অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আশা করছি চুক্তিটা হবে। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান, থার্ড টার্মিনালটা 16 ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। যত রকম বিমান এখানে চলাফেরা করে তার 25 অথবা 20 বিমান আমরা প্রথমে শুরু করতে পারবো। তথ্য বিভ্রাট যেন এভিয়েশন শিল্পের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায় বেবিচক। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশি কর্মী পাঠাতে অনিয়মের অভিযোগে 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, লাইসেন্স বাতিল হওয়া এসব রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনুমোদন ও লাইসেন্সের শর্ত ভঙ্গ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধি 1860-এর বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্রও দাখিল হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013-এর 13 ধারা অনুযায়ী রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে, আর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিমান ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে থমকে গেছে 2027 সালের সরকারি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা। ন্যায্য ভাড়া কত তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মসচিব বলছেন, হজ ফ্লাইটের ব্যয় নির্ধারণ করতে পারে 1,30,000 টাকা। খরচ কমলে হাজি সংখ্যা বাড়বে বলে আশা করছে হাব। বিশেষজ্ঞদের মতে যে কোনো মূল্যে কমাতে হবে ব্যয়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2026 সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ ছিল 1,27,198 জন হজযাত্রীর, কিন্তু একাধিকবার রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েও পূরণ হয়নি সে কোটা। কারণ হিসেবে বারবার উঠে আসছে আকাশ ছোঁয়া বিমান ভাড়া। তথ্য বলছে, সদ্য শেষ হওয়া হজ ফ্লাইটের ভাড়া ছিল যাত্রীপ্রতি 1,54,830 টাকা। বাংলাদেশ বিমান 2027 সালের জন্য দুদফা ভাড়া কমিয়ে প্রস্তাবনা দেয় 1,35,000 টাকার, কিন্তু হজ এজেন্সিগুলোর দাবি ছিল আরও কমানোর। এর মধ্যে সম্প্রতি হজ ফ্লাইটের ভাড়া 1 লাখের নিচে রেখে প্রস্তাবনা দেয় ইউএস বাংলা এয়ারলাইন্স। এতে সরকারি বেসরকারি পর্যায়ে হজ প্যাকেজ ঘোষণা স্থগিত করে ধর্ম মন্ত্রণালয় ও হাব। তবে সময় সংবাদকে ধর্মসচিব জানান, আলোচনার পরিপ্রেক্ষিতে সাশ্রয়ী হজ প্যাকেজের লক্ষ্যে আগামী বছর বিমান ভাড়া কমবে প্রায় 24,000 টাকা। আমাদের হাতে হলো টোটাল খরচের 4 ভাগের 1 ভাগ। বিমান ভাড়াটা কমাতে পারলে কিছু কমে। ওনারা 1,42,000 টাকা চেয়েছিলেন, তারপরে 1,35,000 টাকা তো চিঠি দিয়েছেন, কিন্তু এটা এখনো চূড়ান্ত না। এই বিষয়ে তারা আশা করা যায় আর একটু কমবে। চলতি বছরও কোটার চেয়ে হজ যাত্রী কম ছিল প্রায় 50,000। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, ভাড়া কমলে পূরণ হবে হজ কোটা। 1,54,000 থেকে যদি কমে যায়, এখানে আমাদের অনেক হাজি বেড়ে যাবে এবং আমাদের কোটা ফিল আপ হবে। শুধু ফ্লাইটের ভাড়া নয়, নিয়ন্ত্রণে আনতে হবে এজেন্সিগুলোর অনিয়ম, বলছেন বিশেষজ্ঞরা। রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কে স্ট্রেংথেন করতে হবে। হাজি বান্ধব একটা করা, সবসময় এটা মাথার মধ্যে উচিত থাকা উচিত। হজ ফ্লাইটের ভাড়া কমার সিদ্ধান্ত স্বস্তি দিলেও সেবার মান বাড়ানোর লক্ষ্যে আগামী বছর সৌদি আরবে হাজিদের অন্যান্য ব্যয় বাড়বে প্রায় 1200 রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়ের সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। এবার দেশের বাইরের খবর।
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মুখে পার্লামেন্ট ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। সোমবার সিজেপির পদযাত্রা কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয় নয়াদিল্লি। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। লাঠিচার্জ, ধস্তাধস্তি আর আটক, এমন উত্তেজনার মধ্যেই শুরু হয় ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার কর্মসূচি। সোমবার পার্লামেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের পথ আটকে দেয়। এক পর্যায়ে সিজিপির সদস্যদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। করা হয় বেশ কয়েকজনকে। নারী আন্দোলনকারীদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে সিজিপি। দুপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তরুণদের স্বার্থে প্রয়োজনে নিজের রক্ত দিতেও প্রস্তুত বলে জানান আন্দোলনকারীরা। এমনকি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে আত্মহত্যার হুমকিও দেন কেউ কেউ। শান্তিপূর্ণ আন্দোলনের কণ্ঠ বারবার দমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন অনেকে। তবে একটি কণ্ঠ রোধ করা হলেও হাজারো নতুন কণ্ঠ তৈরি হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে সিজিবির কর্মসূচি রুখতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে যন্তর মন্তর সহ আশপাশের এলাকায় শত শত পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দিল্লি পুলিশ স্পষ্ট জানায় এই পদযাত্রার কোনো অনুমতি দেওয়া হয়নি। কর্মসূচি ঘিরে দিল্লির বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় বলে জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি। এদিকে ভারতের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত সহ 3টি শর্ত পূরণ করা হলে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। 20 দিনের বেশি সময় ধরে অনশনে থাকা ওয়াংচুক দিল্লির সাফদারজং হাসপাতালে থেকে হাতে লেখা এক চিঠিতে এ ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া ব্যঙ্গাত্মক উদ্যোগ থেকে জন্ম নেওয়া ককরোচ আন্দোলন এখন ভারতের তরুণদের বড় একটি প্রতিবাদে রূপ নিয়েছে। নিট পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস, উচ্চ বেকারত্ব ও কর্মসংস্থানের সংকটকে সামনে এনে আন্দোলনটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। অনশনরত পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর আন্দোলনে আরও গতি আসে। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3য় মেয়াদে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় জনবিক্ষোভে পরিণত হয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন লেবার নেতা অ্যান্ডি বার্নহ্যাম। 56 বছর বয়সী বার্নহ্যাম কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হলেন। সোমবার 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণে জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন তিনি। এর আগে বাকিংহাম প্যালেসে রাজা 3য় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের অনুমতি নেন বার্নহ্যাম। প্রায় 1 দশক ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর দেশটির প্রধানমন্ত্রী হলেন তিনি। এদিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন কিয়ার স্টারমার। অ্যান্ডি বার্নহ্যামের প্রতি নিজের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি। In 6.5 years, I took our party. ফিলিপিন্সে শুরু হয়েছে আসিয়ানের 59তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। সপ্তাহব্যাপী এই বৈঠকে অংশ নিচ্ছেন সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। স্থানীয় সময় সোমবার শুরু হওয়া এই বৈঠকে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার সহ নানা বিষয়ে গুরুত্ব পাবে বলে জানা গেছে। দক্ষিণ পূর্ব এশিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে বজায় রাখতে সাউথ ইস্ট এশিয়া নিউক্লিয়ার ওয়েপন ফ্রি জোন চুক্তির বাস্তবায়ন নিয়েও আলোচনার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক হবে। পবিত্র হজ ও ওমরা পালনে মুসল্লিদের ইবাদত আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে এখন তাওয়াফ ও সাইর বিভিন্ন স্থানের রিয়েল টাইম ভিড়ের তথ্য জানা যাচ্ছে। ফলে মুসল্লিরা কম ভিড়ের পথ বেছে নিয়ে নির্বিঘ্নে ইবাদত করতে পারবেন। কিউআর কোড স্ক্যান করেই পাওয়া যাচ্ছে এই সেবা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান।
প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি ছুটে আসেন ইসলাম ধর্মের পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনায়। বিশেষ করে হজ ও ওমরা মৌসুমে মসজিদুল হারামে মুসল্লিদের উপস্থিতি কয়েক গুণ বেড়ে যায়। বিপুল এই জনসমাগম নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে চালু হয়েছে নতুন ডিজিটাল ভিড় পর্যবেক্ষণ সেবা। নতুন এই প্ল্যাটফর্মে তাওয়াফ ও সাইর প্রতিটি নির্ধারিত এলাকায় রিয়েল টাইমে ভিড়ের পরিস্থিতি দেখা যাচ্ছে। কোন পথে ভিড় কম, কোথাও অপেক্ষাকৃত বেশি চাপ, এসব তথ্যের পাশাপাশি মুসল্লিদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হচ্ছে। ফলে ইবাদতকারীরা সহজেই নিজের জন্য উপযুক্ত সময় ও পথ বেছে নিতে পারছেন। মক্কা এবং মদিনায় হজ ওমরার সময় অনেক প্রচণ্ড ভিড় থাকে, এখন ওমরাতে অনেক প্রচণ্ড ভিড়। এই জন্য সৌদি সরকার যাতে ভিড় না হয়, মানুষের জন্য কষ্ট না হয়, বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। ইনশাল্লাহ এই উদ্যোগগুলি কার্যকরী হলে ইনশাল্লাহ আশা করা যায় ওমরা করা মানুষের জন্য অনেকটাই সহজ হবে। হাজিদের জন্য যে কিউআর কোড সিস্টেমটা করছে, ওই কিউআর কোড সিস্টেমে তারা আগাম জানতে পারবে কোন রাস্তায় কোন দিকে জ্যাম আছে, কোন দিকে জ্যাম নেই, বা সহজে যাওয়া যাবে। এতে করে ওদের হজ পালনটা সহজ হবে, সুন্দর হবে। মুসল্লিরা শুধু একটি কিউআর কোড স্ক্যান করেই মোবাইল ফোনে এই সেবা ব্যবহার করতে পারবেন। তথ্য নিয়মিত হালনাগাদ হওয়ায় ভিড় এড়িয়ে নিরাপদে চলাচল করা আরও সহজ হবে। কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তির মাধ্যমে ভিড় ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং ইবাদতের পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যময় করাই এই উদ্যোগের লক্ষ্য। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ইবাদতকারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং নির্বিঘ্নের সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রযুক্তি নির্ভর উদ্যোগ বাড়ানো হবে। তাদের আশা, নতুন এই ডিজিটাল ব্যবস্থা হজ ও ওমরা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও কার্যকর করে তুলবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। হাজার হাজার মাইল দূরে কানাডায় মিলন মেলা করল চট্টগ্রাম প্রবাসীরা। ঐতিহ্য, সংস্কৃতি, খাবার আর আনন্দের মধ্য দিয়ে উদযাপন করলেন নিজেদের শেকড়ের টান। টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন রশেদ লিমন। এ যেন চট্টগ্রামেরই এক টুকরো ছবি। একদিকে ক্যাফে চট্টলা, একটু দূরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতীকী উপস্থিতি, সঙ্গে ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার আর নানা আয়োজন। হাজার হাজার মাইল দূরে কানাডা বসেও যেন জীবন্ত হয়ে উঠল বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব কানাডার আয়োজনে প্রবাসীরা দিনটি উদযাপন করেছেন এবার নিজেদের মতো করে। শেকড়ের টান আর নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে তারা তৈরি করেছেন এক টুকরো চট্টগ্রাম। পুরো আয়োজন জুড়েই ছিল নস্টালজিয়া, আনন্দ আর মিলন মেলার আবহ। কানাডার বুকে এক টুকরো চট্টগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। নাচ, গান, আড্ডার পাশাপাশি ছিল নানা ধরনের খেলাধুলার আয়োজন। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের নিজেদের ভাষা, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ছিল এই বিশেষ উদ্যোগ। আয়োজকদের আশা, এমন আয়োজন চট্টগ্রাম প্রবাসীদের পারস্পরিক বন্ধন আরো দৃঢ় করবে এবং নতুন প্রজন্মের কাছে নিজেদের ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। মালয়েশিয়ার ৩৭তম আন্তর্জাতিক মেশিনারি ফেয়ারে টানা তৃতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। ১৪টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তাদের বিশ্বমানের প্লাস্টিক ও প্যাকেজিং পণ্য প্রদর্শন করেছে। মেলার উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেছেন মালয়েশিয়ার ডেপুটি মিনিস্টার অব ওয়ার্কার্স আহমদ মাসলান। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়ে গেল উৎপাদন, প্যাকেজিং, প্লাস্টিক ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতের অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম বৃহৎ আঞ্চলিক মেলা মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ার ২০২৬। দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত ৩ দিনব্যাপী এই মেলায় বাংলাদেশ সহ ১০টি দেশের ৪৫০ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শন করা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন ফ্লেক্সিবল প্যাকেজিং, দৃষ্টিনন্দন গৃহস্থালী সামগ্রী ও প্লাস্টিকের খেলনা।
আমাদের যে বিশ্ববিখ্যাত যে পণ্যগুলি রয়েছে প্লাস্টিকের, সেগুলি যেন মালয়েশিয়ার বাজারে প্রচলন করা যায়। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে চাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো এই মার্কেটে পেনিট্রেট করাতে, এবং উই আর গেটিং অল সাপোর্ট ফ্রম আওয়ার হাই কমিশন ইন মালয়েশিয়া। বাংলাদেশ যদি আমরা এখানে রেগুলার পার্টিসিপেট করতে পারি, তাহলে আমাদের প্লাস্টিক প্রোডাক্ট আমরা বহির্বিশ্বে একটা ভালো মার্কেট সৃষ্টি করতে পারবো। বিশ্বাসই করতে পারেনি এই প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হয়, এবং যে কারণে তারা বলেছে যে বাংলাদেশ ইজ কামিং প্রমিজিং মার্কেট ফর দ্য প্লাস্টিক ইন্ডাস্ট্রি। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন মালয়েশিয়ার ডেপুটি মিনিস্টার অব ওয়ার্কস আহমদ মাসলান। এই মেলার মাধ্যমে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মেলার পাশাপাশি প্লাস্টিক শিল্প বিনিয়োগ ম্যাচিং ফোরামে অংশ নিয়েছে বিপিজিএমই এর 9 সদস্যের প্রতিনিধি দল। সেখানে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তঃসীমান্ত সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসাবে তুলে ধরা হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ইটালিতে প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় পৌঁছে গেল কনসিউলার সেবা। মিলান বাংলাদেশ কনসিউলেট জেনারেল উদ্যোগে মন্তোভা প্রদেশের সাজেরায় 2 দিনব্যাপী বিশেষ মোবাইল কনসিউলার ক্যাম্পে শত শত প্রবাসী গ্রহণ করেন পাসপোর্ট, এনআইডি সহ বিভিন্ন সেবা। এই ক্যাম্পে পাসপোর্ট নবায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, জন্ম নিবন্ধন, পারিবারিক ও ব্যক্তিগত প্রত্যয়নপত্র এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য সহ বিভিন্ন কনসিউলার সেবা দেয়া হয়। এতে সন্তোষ প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। কনসিউলেট জেনারেল রফিকুল আলম বলেন, প্রবাসীদের দোরগোড়ার সেবা পৌঁছে দিতে উত্তর ইটালির বিভিন্ন এলাকায় ভবিষ্যতে এই ধরনের মোবাইল কনসিউলার সেবা অব্যাহত থাকবে। এবারে খেলার খবর। যোগ্য দলের হাতেই উঠেছে বিশ্বকাপের শিরোপা। ফাইনালের মহারণে আর্জেন্টিনার চেয়ে সব বিভাগে স্পেন এগিয়ে ছিল বলে মনে করেন বাফুফের সভাপতি দাভিদ আউয়াল। 2030 বিশ্বকাপেও মেসি খেলবেন বলে আশা তার। ব্যক্তিগত পুরস্কার না পেলেও একক চেষ্টায় মেসি যেভাবে দলকে ফাইনালে তুলেছেন তা অন্য কারো পক্ষেই সম্ভব হতো না বলে মনে করেন বাফুফের সভাপতি। 48 দলের বিশ্বকাপ আয়োজনকে সফল হিসেবে দেখছেন তাবিদ। তবে আগামী আসরগুলোতে ইউরোপ কোটা কমানোর পক্ষে বাফুফে সভাপতি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। নিউ জার্সিতে স্প্যানিশ সাম্রাজ্যের পতন হয়েছে আর্জেন্টিনার। 16 বছর পর দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মুকুট পুনরুদ্ধার করেছে স্পেন। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে ফুটবল উন্মাদনায় বুঁদ হয়েছিল বাংলাদেশও। 23তম আসরের ফাইনালে রোমাঞ্চ ছুঁয়ে গেছে বাফুফের সভাপতি দাভিদ আউয়ালকেও। ফাইনালে আকাশী সাদা শিবিরের হৃদয় ভাঙলেও বিশ্বকাপে মেটলাইফে যোগ্য দলের হাতেই ট্রফি উঠেছে বলে মনে করেন বাফুফের সভাপতি। আই জাস্ট থিঙ্ক স্পেন আরও বেশি ভালো খেলেছে। আমার মনে হয় কেউ খারাপ খেলেছে, বাট আই থিঙ্ক স্পেন এক্সেপশনালি ভালো খেলেছে ইন অল পজিশনস অ্যান্ড অল কোয়ার্টার্স। আর্জেন্টিনার সাইড থেকে আর্জেন্টিনার গোলকিপারটা মনে হয় সবচেয়ে বেশি বেটার পারফর্ম করেছিল। মহাকাব্য রচনা করতে পারেননি লিওনেল মেসি, তবে আর্জেন্টিনাকে ফাইনালে ওঠার পেছনে এককভাবে যে অবদান মেসি রেখেছেন তা অন্য সবকিছুর ঊর্ধ্বে বলে মনে করেন তিনি। রেকর্ড গড়ে 2030 বিশ্বকাপেও মেসির খেলার সম্ভাবনা দেখেন দাভিদ আউয়াল। অন্য প্লেয়াররা তো টিমটাকে টেনে ফাইনালে জানতে পারে না, বাট ইফ ইউ লুক অ্যাট মেসির কিন্তু লাস্ট 3টা ম্যাচ মানে আর্জেন্টিনাকে কিন্তু সেই কিন্তু শেষের দিকে ঘুরায় কিন্তু ফাইনালে নিয়ে আসছে। এখন আর কত একটা প্লেয়ার দায়িত্ব নিবে, বা একটা জায়গায় তো ভাগ্য তো আবার সাথে দেয় না। এই বয়সে উচিত ছিল দেখা যে আর্জেন্টিনাতে অন্য আরেকটা মেসি বা অন্য আরেকটা বেটার প্লেয়ার দলের হাল ধরেছিল। আর সে যে 39 বছর বয়সে এখনও মানে মেইন প্লেয়ার অফ দ্য টিম, এটা তো তার জন্য একটা বড় পাওয়া। এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচে প্রশ্নবিদ্ধ ছিল রেফারির সিদ্ধান্ত, তবে বিশ্বকাপের মঞ্চে রেফারিদের পক্ষপাতিত্বের সুযোগ নেই বলে মনে করেন তাবিদ। 48 দলের বিশ্বকাপের সফল আয়োজনে মুগ্ধ হলেও ভবিষ্যতে ইউরোপের কোটা কমানোর পক্ষে বাফুফের সভাপতি। কিছু প্লেয়ার থাকে যারা কিন্তু একটু এক্সেপশনাল। ন্যাচুরালি মেসি এদের মতো প্লেয়ারদের উপরে যখন কোনো অ্যাটাক আসে, ফাউল আসে, রেফারিরা হয়তো আর একটু প্রোটেক্টিভ মেজার্স নেয়। এটা বায়াস বলা ঠিক হবে না, বাট এটা হয়তো স্ট্রেচিং দ্য লিমিট। আমি কিন্তু ইউরোপিয়ান কোটা বাড়ানোর একটু বিপক্ষে, কারণ আপনি দেখবেন যে 40 টিমস হওয়াতে 16টা ইউরোপের দেশ আসছে, 12টা গ্রুপ। তার মানে কিন্তু 12টা ইউরোপিয়ান দল চান্স পায় স্ট্রেট গ্রুপ চ্যাম্পিয়ন হইতে। অ্যান্ড এবার কিন্তু আপনি দেখছেন 10টা ইউরোপিয়ান টিম কিন্তু
নেক্সট রাউন্ডে উঠে গিয়েছিল। সো এখানে আমি মনে করি যদি একটু কোটা ইউরোপটা কমায় অন্য কন্টিনেন্টের করে যদি বাড়ানো যেত তাহলে একটু বেটার হতো। ইউরোপ কোটা কমে এলে অন্য দলগুলোর জন্য বিশ্বকাপের পরের রাউন্ডে জায়গা করে নেওয়া সহজ হবে বলে মনে করেন বাফুফের সভাপতি। আমার মনে হয়েছিল হয়তো জিততে পারবে না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অনেক কিছু তো হতে পারে ইমার্জেন্সি। প্রবাসের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পর আত্মপ্রকাশ করে গুপ্ত বাহিনী, প্রশাসনের কাজে বাধা দিচ্ছে সুপ্ত ও স্বৈরাচারী লোকজন, শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রুখতে ঐক্যের ডাক। জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারতকে চিঠি, ইতিবাচক সাড়ার আশা ঢাকার, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তাব। এবং গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিল 9তলা ভবন, প্রতারণা মামলায় রিজেন্টের শাহেদ ফের গ্রেফতার। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।